শুভ সন্ধ্যা। নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের নারীদের আড্ডায় আমি মুনিরা ইউসুফ মেমি আপনাদেরকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আজকের বিষয়টি হচ্ছে টিকে থাকাও একটা বড় পরীক্ষা। একদম সত্যি, আমরা সেই ছোটবেলা থেকে স্কুলের পরীক্ষা দেই, আমাদের জীবনে সময়ের পরীক্ষা আছে, সম্পর্কের পরীক্ষা আছে, নানা ধরনের পরীক্ষা, কিন্তু সবচেয়ে কঠিন পরীক্ষা টিকে থাকার পরীক্ষা। আজকে এই টিকে থাকার পরীক্ষা নিয়ে আমাদের আড্ডা হবে। স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের দুজন নারী বন্ধু, আর জুম আড্ডা তো আছেই। তাদের কাছ থেকে জেনে নেই এই টিকে থাকার পরীক্ষায় তারা কখন কোথায় থেমেছেন, নিঃশ্বাস নিয়েছেন, আবার জেগে উঠেছেন। পরিচয় করে দিচ্ছি তাদের সাথে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। আমি প্রথমে পরিচয় করিয়ে দিই, লুৎফুন নাহার পাখি, সঙ্গীত শিল্পী, একজন শিক্ষক। সেটা আমি পাখি তোমার কাছ থেকে শুনবো, তুমি আমার পরিচিত খুবই, এই জন্য তোমাকে তুমি বলছি, আর আপনি বলতে পারছি না। এরপরে আছেন সামারিয়া শহীদ, সিইও, কল্পকথা। শুভ সন্ধ্যা আপু। শুভ সন্ধ্যা। অ্যাকচুয়ালি আমি শুধু সিইও কল্পকথা কেসাব এটারই আমি পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি, কিন্তু আমার অনেকগুলি পরিচয় আছে। আমি একজন লয়ার, আমি একজন প্রথমে আমি প্রাধান্য দিই আমি একজন নারী উদ্যোক্তা। আমার লাইফে আমার অনেক ঝড়, অনেক বাধা বিপত্তি আছে, যেটা স্টিল নাও আমি যুদ্ধ করে চলছি, এবং বলছি না যে আমরা এসেছি পরীক্ষা দিতে। হ্যাঁ, তো আমার মনে হয় যে জ্বলন্ত দৃষ্টান্ত আমি, যে স্টিল নাও আমি পরীক্ষা দিচ্ছি, অ্যাজ এ ট্রেনার হিসাবে পরীক্ষা দিচ্ছি। আমি যখন ট্রেনিংয়ে কোথাও দিতে যাই, আমি যখন একটা ওয়ার্কশপের আয়োজন করি, সেই ওয়ার্কশপটা যখন করতে যাই, কত রকম বাধা আসে, কত রকম মানে ঝড়, কত রকম কিছু মানে পাড়ি দিয়ে আমি স্টিল নাও থেমে যায়, আবার ভেঙে মন থেকে ভেঙে যায়, মনটাকে আবার বুঝিয়ে আবার জেগে ওঠে। এটাই হচ্ছে পরীক্ষা, এটাই হচ্ছে টিকে থাকার পরীক্ষা। পাখি, আমি প্রথমে, তুমি একজন সঙ্গীত শিল্পী, একজন শিক্ষক, সেই পরিচয়টা তুমি দেবে, এবং এই জায়গাটা এত সহজে তো কেউ আমরা কখনো কোনো জায়গায় সহজে আসতে পারি না। প্রতি মুহূর্তেই পরীক্ষা দিতে হয় টিকে থাকার। ছোট্ট করে তোমার সেই টিকে থাকার গল্পটার সাথে সাথে তুমি যে জায়গাগুলোতে আছো সেইটা, একদিকে শিক্ষক আর একদিকে সঙ্গীত শিল্পী। আসলে দুটোই আলাদা দুটো জিনিস। আমি শিক্ষকতা করছি, সহযোগী অধ্যাপক হিসেবে আছি ইডেন মহিলা কলেজে, অর্থনীতি পড়াই, আর পাশাপাশি আমি নজরুল সঙ্গীত করি। দুটো সম্পূর্ণ ভিন্ন জিনিস, দুটো জিনিসকেই টিকিয়ে রাখা এটা একটা যুদ্ধ। সেই ছোটবেলা থেকেই শুরু হয়েছে। আমরা মেয়েরা আসলে যুদ্ধ করি বা পরীক্ষায় অবতীর্ণ হয়ে, সেই স্কুল লাইফ থেকেই শুরু হয় আমাদের লড়াই করে চলা। স্কুলে পড়াশোনা করেছি, পাশাপাশি গান করেছি, নাচ করেছি, অনেক কিছু করেছি, এবং সেগুলোতে সবসময় একটা লক্ষ্য থাকতো যে প্রথম হতে হবে, এবং প্রথম হওয়ার একটা আনন্দ ছিল। সেই পরীক্ষাগুলোর যখন আমাদের ফলাফল আসতো, সেটা একটা অন্যরকম আনন্দ। তারপরে যখন বড় হলাম, বড় হতে হতে সংসার, চাকরি, সন্তান, সঙ্গীত, সব মিলিয়েই কিন্তু আসলে একটা যুদ্ধ। টিকিয়ে রেখে নিজেকে টিকিয়ে রাখা চলেছে, অনেক বড় পরীক্ষা, বড় পরীক্ষা। সেটাই। এবং কখনো কি মনে হয়েছে যে আমি আর পারছি না, তারপরও পরীক্ষা দিয়ে মানে সে জায়গাটায় টিকে গেলে তুমি? না, ইনশাল্লাহ সেরকম কখনো হয়নি। যেমন আমি যখন বিসিএস পরীক্ষা দিয়েছি, সেই সময়টা আমার জন্য খুব কঠিন একটি সময় ছিল, কারণ একদিকে আমি তখন ঢাকা টিচার্স ট্রেনিং কলেজে এমএড করছি, আবার আমার বিসিএস পরীক্ষার ফাইনাল ভাইবা পরীক্ষা, আবার তখন আমি কিন্তু আমার প্রথম সন্তান পৃথিবীতে নিয়ে আসব। ঠিক তিনটি ঘটনা একই সাথে ছিল, এবং সবাই আমাকে বলেছে যে কিভাবে সম্ভব তিনটি ঘটনাটা কি একইভাবে নিয়ে এগিয়ে চলা। কিন্তু আমি কোথাও ছাড় দিইনি। আমি ভেবেছি না, এই সবগুলোই আমার নিজের যুদ্ধ, টিকে থাকতে হবে, এবং আল্লাহর রহমতে আমি সব জায়গা থেকেই ভালো রেজাল্ট নিয়ে বের হয়েছিলাম। আমি মেডে ফার্স্ট ক্লাস পেয়েছিলাম, বিসিএসও আমি উত্তীর্ণ হয়ে চাকরিতে জয়েন করলাম।
আমার খুব সুন্দর ফুটফুটে একটি কন্যা সন্তান এসেছিল। সব মিলিয়েই আমার কাছে মনে হয়েছে যে আসলে লড়াইটা করতে জানতে হয়। একদম। কেউ যদি লড়াইটা নিজের মতো করে লড়তে পারে তাহলে সে টিকে থাকবেই। একদম, লড়াইটা করতে জানতে হয়। আপনাকেই এখন বলছি যে মেয়েদের সহজাত একটা অভ্যেস হচ্ছে কষ্ট লুকিয়ে রাখা। হ্যাঁ, নিজে অন্যকে এই কষ্টের মাঝে অন্যকে সহযোগিতা করা, পথ দেখিয়ে দেয়া। তো এই জিনিসগুলো আপনার কি মনে হয় যে স্বভাবগত অভ্যাস, দায়িত্ব, না ভালোবাসা থেকে? আমি অ্যাকচুয়ালি এটা বলবো যে স্বভাবগত অভ্যাস। হ্যাঁ, আর আসলে ভালোবাসা থেকে, ভালোবাসা আমার লাইফে বলবো যে আমার 40 আপ এজ, তো আমি এই লাইফে দেখি নাই ভালোবাসা বলতে কিছু আছে। হ্যাঁ, আমি দেখেছি একটাই জিনিস, যে তোমাকে লড়তে হবে, বেঁচে থাকার লড়াই। আমি যেটা করি, আমি স্টিল নাও আমি বেঁচে থাকার লড়াই করছি। আমি সিঙ্গেল মাদার। আমার বেবি ইন্টারমিডিয়েট পাশ করেছে গত বছর, হচ্ছে এবার সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তে যাচ্ছে আমি চীনে। ছেলে না মেয়ে? ছেলে। আচ্ছা। তো আমি সবসময় এটা ফিল করি যে আমি একলা, আমার চারপাশে কেউ নাই, কিন্তু আমি মুখ থুবড়ে পড়ছি, বারবারই পড়ছি, কিন্তু পরক্ষণে নিজেকে নিজেই পাওয়ার দিচ্ছি। হ্যাঁ, নিজের সাইকোলজিস্ট নিজের, আমি আমার নিজেকে, হ্যাঁ নিজেকে আমি আমাকে বুঝতি, যদি তো ডাক শুনি কেউ না আসে তবে একলা চলো রে। এটা তো আমাদের আছে। তবে আমি যেটা বলতে চাই যে আমি আমার লাইফে আমি গাজী টিভিতে অনন্যা প্রোগ্রামে গিয়েছিলাম, তো সেখানেও বলতেছিলাম একটা কথার পরিপ্রেক্ষিতে আমি 3বার সুইসাইড করতে গিয়েছিলাম। হ্যাঁ, তো তখন আমার মনে হয়েছিল যে মনে হয় মেয়েদের জন্য সংসারটাই সব, হাজব্যান্ড নাই, সংসার নাই, তার মানে আমার কিছুই নাই পৃথিবীতে। হ্যাঁ, তো ওইটা ছিল ফার্স্ট স্টেপ আমার সুইসাইডে। আর একদম লাস্টে যখন করেছিলাম 3বার করতে, যে যখন আমি দেখলাম যে প্রতিবার গেছেন কিন্তু কিছু করেননি। প্রতিবার না করেছি, হসপিটালাইজড হয়েছি, আচ্ছা, সেখান থেকে ফিরেছি। হ্যাঁ, আচ্ছা। প্রথমবার আমি হচ্ছে, মানে একটু ইন্টারাপ্ট করি, সরি, মানে 3বারই কিছু একটা করেছে। হ্যাঁ, কিন্তু আপনাকে মরতে দেয়নি উপরওয়ালা। যে আমি বলি না, উপরওয়ালা হচ্ছে নির্ধারণ করে রাখেন। আপনাকে এসব পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ করেনি, আপনার জন্য আরো পরীক্ষা রেখে অনেক, শুধু একটু না আপু। আমি হাসি দিয়ে উড়িয়ে দিচ্ছি, কারণ দুঃখ করার জন্য আমরা এখানে বসে নাই। আপনি যে বললেন না যে আমরা নিজেকে হাসি, আমি কিন্তু এখন আমার চোখে জল আসে না কখনো, শুকিয়ে গেছে। আমি অলরেডি পাথর হয়ে গিয়েছি। এখন আমি হাসি, আমি যে কোনো কথা বলবেন, যাই করবেন, আমাকে খুব নোংরা একটা কথা বলছে। হ্যাঁ, আমি যখন 3বার সুইসাইড করতে গেছি, তখন হচ্ছে আমি বুঝলাম, যখন আমি হসপিটাল থেকে বাসায় এসেছি, 7 দিন ছিলাম, তখন আমি ফ্যানের সুইসাইড গলায় দিয়ে দড়ি দিয়েছিলাম। তো যাই হোক, আমি বাসায় আসলাম, আমার বাবুর কথা শুনে আমি একটু মানে আপসেট ছিলাম। তো ওর কথা শুনে আমার খারাপও লাগছে, যে বলছে কি যে তুমি আমাকে কার কাছে রেখে যাচ্ছ, বা আমি আমার জন্য। তখন হচ্ছে ও ক্লাস 9-এ পড়ে। খুব খারাপ একটা বয়স। হ্যাঁ, কিন্তু আপনিও পারছিলেন না। হ্যাঁ, এনিওয়ে যাই হোক, তা এখন আমি তখন মানে নিজেকে বুঝে দিয়েছি এইটা বলেই, যে আমি 3বার স্টেপ নিয়ে যখন আমি যেতে পারি নাই, যে আমি চাই নাই এত কঠিন লাইফ লিড করতে, আমি চাইছি স্মুথ লাইফ। তো ওই স্মুথ লাইফ যখন আমার লাইফে নাই, আমার কঠিন একটা লাইফ পার করতে হবে। তো ঠিক আছে, যে উপরওয়ালা এটা আপনারই সিদ্ধান্ত, যে আমি অপঘাতে আমার মৃত্যু হবে না, আমার মৃত্যু ভালোভাবেই হবে। তো আপনি যেভাবে চান আমি সেভাবেই আছি, আপনি যেটাতে খুশি আমি সেটাতে খুশি। সেটাতে আমাকে, এই যে আমি হচ্ছে মেলা করি আপু, আমি ইন্টারন্যাশনাল শেপ অর্গানাইজেশনের সদস্য। আমি দেশের বাইরেও মেলা করেছি, দেশের মধ্যেও আমার সবসময়ের জন্য দেখে, যেহেতু আমি আর্নিং সোর্স। আমি আপনার এই ফিরে আসার গল্পটা আমি আরেকটু সুন্দর করে শুনবো। আমরা পাখির কাছে যাব না, আরেকটু বলবেন আপনি? আপনার এই গল্পটা আমাদের সবারই শোনা উচিত, কারণ আপনি সেখান থেকে বেরিয়ে আসছেন। এটা একটা মানুষকে বলার মতো গল্প, যে আসলে পরীক্ষা দিয়েও বেঁচে থাকা যায়, কঠিন হলেও বেঁচে থাকা যায়। পাখি, না বেঁচে থাকা তো আসলে আনন্দ। কথা কম হবে, একটা গান শুনবো কিন্তু। বলেন, বেঁচে থাকা আনন্দ। বেঁচে থাকা তো আনন্দের, আমাদের জীবন একটাই। এই জীবনে আমরা যতটুকু সময় পাবো
সেই সময়টুকু আমাদেরকে নিজেদেরই চেষ্টা করে আনন্দে বাঁচার চেষ্টা করতে হবে। সেটা আনন্দ আমাকে কেউ কাউকে দেয় না, কেউ কাউকে দিবে না, আনন্দ নিজেকেই খুঁজে নিতে নিজেকেই হয়। খুঁজে নিতে হবে। সেটাই। এবং সবসময় ভাবতে হবে, আপনি 3বার সুইসাইড অ্যাটেম্প নিয়েছেন, আমি এটার প্রেক্ষিতে বলবো যে আসলে আপনাকে ভাবতে হতো যে আমি চলে গেলে এই পৃথিবীতে 2-1 জন হয়তো কাঁদবে, তারপরে পৃথিবী তার স্বাভাবিক নিয়মে চলবে। নিয়মে চলবে। আপু আপনি বলছেন সুতরাং- একজন, আমার তো মনে হয় না যে একটা ব্যক্তিও কাঁদবে। কাঁদবে, কেউ কেউ কখনো কাঁদবে, মনে নিশ্চয়ই করেন। কাঁদবে। হ্যাঁ, কাঁদবে, একটু কাঁদবে। হলেও কাঁদবে। যদি কেউ বাবা মা কাঁদবে। বেঁচে থাকতেন তাহলে মনে কেউ হয় না তারা কাঁদলেও কাঁদতেন। আমার বাচ্চাটা নিশ্চয়ই আমার জন্য কাঁদবে, কাঁদবে। তাই না? আমি তো এখনো আমার মায়ের জন্য কাঁদি, বাবার জন্য কাঁদি, তারা চলে গেছেন, পৃথিবীতে নাই। সুতরাং নিজের জীবনটাকে সহজ করে, কঠিন পরীক্ষাগুলোকে আত্মস্থ করে সহজ করে বাঁচার চেষ্টা করাটাই কিন্তু আনন্দ। আনন্দ, হ্যাঁ। গান কি গাইবো? একটা গান হবে? গাইছি। গান তো আসলে এটা কি প্রস্তুতি আছে নিয়ে এখন? আসিনি। এখন কোন গানটা যায় জানিস? কোনটা? আমার আপনার চেয়ে আপন কেউ নাই। খুঁজে তারে। আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনায়। আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনায়। আমি শুনি যেন তার চরণের ধ্বনি, শুনি যেন তার চরণের ধ্বনি, আমার ইতিহাসে বাসনায়। আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনায়। মনে নেই আর? আছে। গাও, শেষ করো। আমারি মনের তৃষিত আকাশে কাঁদে সে চকর আকুলতি আসে। আমারি মনের তৃষিত আকাশে কাঁদে সে চকর আকুল পিয়াসে। কভু সে চকর পুরা প্রেমাসে, নিশীথে স্বপনে জোছনায়। আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনার। কি অসাধারণ! ওয়াও, এই গানটা আপনার জন্য। থ্যাংক ইউ। আসলে আচ্ছা, আমাদের তো গল্প আড্ডা চলবে, একটু একটু থামি, আমরা একটু বিরতিতে যাই, ফিরে এসে আড্ডা হবে। আসলে এসব অনুভূতির গল্প শুনতে হলেও একটু নিঃশ্বাস নিতে হয়, একটু থামতে হয়। আমরা একটু থামছি, ফিরে আসছি, শুনবো সেই অনুভূতিগুলো, যা শুনে আপনার আমার সবারই আসলে কিছু শেখার থাকবে, সমৃদ্ধ হতে পারবো। থাকুন আমাদের সাথে, আসছি একটু পরেই। ফিরে এলাম আমাদের সেই টিকে থাকার পরীক্ষার গল্পগুলো শুনতে। তবে টিকে থাকাটা অনেক কঠিন হলেও জীবন অনেক সুন্দর, এর মাঝেও আছে আনন্দ, বেঁচে থাকার মাঝে আনন্দ। যাচ্ছে আমাদের সেই আবার আড্ডায়। আপনার কি কখনো মনে হয়েছে যে সবাই আপনার হাসিটাই দেখছে কিন্তু ভেতরের যুদ্ধটা কেউ দেখছে না? এটা তো আমার প্রতিটা মুহূর্তে মনে হয়, সবাই আমার হাসিটাই দেখে, আমার যুদ্ধটা কেউ ফিল করে না। আপনি কি চান কেউ ফিল করুক? আমি চাই অন্তত আমার বাচ্চাটা ফিল করুক, সে আমাকে বুঝুক, বোঝে। ওর সঙ্গে আমি মানে এইভাবে কখনো কথা হয় না বা খোলামেলা না যে ও আমাকে বুঝবে, সেটা আমি বুঝবো। আস্তে আস্তে হবে, ইনশাআল্লাহ, আশা নিশ্চয়ই করি। হবে। অত তো মা ছেলে সন্তান বাবা মা তো আসলে
একটা অন্যরকম অন্যরকম সম্পর্ক। বন্ডিং থাকে। হ্যাঁ। অ্যাকচুয়ালি আমার বাচ্চাটা যেহেতু ওর 1 বছর বয়স থেকে ওর বাবার সঙ্গে ডিটাচ তো, আর আমি যেহেতু জীবন যুদ্ধে নেমেছি, আমার 5 ইয়ার্স আপনার হতাশাগুলো দেখেছে। না, হতাশাগুলি যেমন তেমন ও আমাকে খুব বেশি কাছে পায় নাই। হ্যাঁ, আচ্ছা। কারণ আমি ওকে 3 বছর আমার ভাই বোনের কাছে রেখে আমি ঢাকাতে জব করতাম বাইং হাউজে 5 বছর শ্রমিক লর উপরে আমি। জীবনের অন্য পরীক্ষায়। হ্যাঁ হ্যাঁ, যেহেতু আমার বাচ্চাকে মানুষ করতে হবে, আমার একটা স্ট্রাগল আছে, তার দায়িত্ব তো আমার না। তো সেই যুদ্ধ যে টাকা ইনকাম করতে যে আমি আমার বাচ্চাটাকে হারিয়ে ফেলেছি, এটা একটা। তারপরে যখন দেখা গেছে যে আমার বাবুর কাছে গেলাম ওর পড়াশোনার জন্য, যে সময়টা ওর খুব দরকার আমাকে 5 বছর পর, তখন দেখা গেছে যে ওইখানে যে চলতে তো হবে, চালাতে হবে। এই একটা এসের জন্য একটা রেস্টুরেন্ট দিয়েছিলাম। রেস্টুরেন্টটা আমার করোনার আগে ছিল, তো করোনার সময় ওইটা বন্ধ হয়ে যায়। ওইখানে ওই সময় দিতাম। অ্যাকচুয়ালি আমার বাচ্চাটাকে আমি ওইভাবে সময় কখনো দিতে পারি নাই। তো এই একটা ক্ষোভ ওর ভিতরে সবসময় আছে, যার জন্য স্টিল না দেখা গেছে কি এখনো পর্যন্ত ও কিন্তু আমার সঙ্গে না। হ্যাঁ, আমার নিচতলায় আমার ভাই থাকে, ও আমার ভাইয়ের সঙ্গেই থাকে, আর আমি দোতলায় থাকি। ও রেয়ার আমার কাছে আসে। একটা অভিমানের দেয়াল হয়ে আছে দেয়াল আপনাদের হয়ে মাঝে। গেছে, হ্যাঁ। আপনি ভাবেন ও আচ্ছা ও বুঝুক, ও ভাবে আচ্ছা সে বুঝুক, এরকম একটা যুদ্ধ, মানে হ্যাঁ, নীরব এরকম একটা একটা নীরব যুদ্ধ চলছে। চলছে মা হ্যাঁ, ছেলের মধ্যে। তো এগুলো ঠিক হয়ে যাবে। আর এসবের মাঝে থার্ড পার্সনরা খুব যেমন উপকারও করে তেমন ক্ষতিও না, করে। এটা ক্ষতি করে সবচেয়ে বেশি। হ্যাঁ, আমি সেটাই। প্রত্যেকটা ওখান সিঙ্গেল থেকে মাদার, হয়তো এই দূরত্বটা হয়ে হ্যাঁ, গেছে। সিঙ্গেল মাদার যারা আছেন তাদের প্রত্যেকের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, আপনারা অবশ্যই আপনাদের সন্তানকে কাছে রাখার চেষ্টা করবেন। আপনার মা হোক, বাবা হোক, ভাই হোক, বোন হোক, তারা যত আপনজনই হোক না কেন, মা তো আপনার মাই। বাচ্চার জন্য আপনিই পারফেক্ট। আর আপনার বাচ্চার সঙ্গে যখন একটা দূরত্ব হয়ে যাবে না, তখন ভাই বোনও কিন্তু আপনার কষ্টটা ফিল করবে না, আপনার বাচ্চাকে আপনার কাছ থেকে নিয়ে যাবে। হ্যাঁ, তখন দেখা যায় যে অনেক জিনিস বাচ্চা তখন মনে করে কি যে আমার মা তো আমাকে সময় দেয় না, কিন্তু সময় কেন দেয় না, যে তোমার এটা যে বোঝানোর মতো তো কেউ একজন নাই, মানুষকে লাগবে লাগে যারা ওই যে বোঝাবে। বুঝাবে, ওই বুঝানো মানুষগুলো কিন্তু তখন থাকে না। তখন তারাও বাইরের মানুষ বলেন, সবাই ঘরের মানুষ সবাই ওকে এটাই বুঝায়, তোমার মা তো বাইরেই থাকে, তোমার মা তো এইটা করতেছে। নেগেটিভ নেগেটিভ ইম্প্যাক্টটা অনেক বেশি পড়ে। হ্যাঁ, নেগেটিভ ইম্প্যাক্টটা পড়ে, যার জন্য আমার মনে হয় কি যে সাহসী হইতে হবে, যেটা আমার এখন এসছে, ওই সময়টা ছিল না। হয়ে যাবে, আসছে যখন, সুতরাং সামনের দিকেই আগায়। আরেকটা ব্যাপার যে শুধু বাবা মা ভাই বোন না, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অনেক সময় যে যখন বাচ্চার সামনে একজন আরেকজনকে অপমান করে, সেটা তো তখন মারাত্মক। সেটাও একটা বড় রকমের একটা। এখন দেখা যায় যে এই রিসেন্ট আমার বাচ্চাটা হচ্ছে ওর বাবার কাছে আর কি বেশি চলে গেছে, তো ওর স্টেপ মাদার আছে, তো দেখা তার সঙ্গে ওর একটা বন্ডিং হয়েছে। তো আমি যেটা ফিল করি ওর কাছ থেকে, যে ওর মধ্যে এই একটা মানে ক্ষোভ একটা হলো, যে আমি মনে হয় ওর জন্য কিছু করি নাই। হ্যাঁ, ওর বাবা থাকলেই সবকিছু ওর হতো। আসলে সব মনে মনে, ও যে বলে না যে আপনাদের একটা মনোবিরোধ হয়ে আছে, মনের একটা বিরোধ হয়ে আছে, এবং একজনকে না একজনকে আগাতে হবে, সেই একজনটা কিন্তু আপনি মা। এখন আমার মনে হয় কি, আমি আর ওই স্টেজটা নাই যে কারোকে মন জোগায় চলা বা কারোকে বোঝানো। হ্যাঁ, ওই জিনিসটা এখন আর আমি চাই না। এগুলো প্ল্যান করে হবে না, এগুলো প্ল্যান করে না, ওর বুঝতে হবে। মুভি দেখতে গেলেন, এভাবে একটু একটু সময় কাটানো, একটা দিন কফি খেতে গেলেন, মানে আপনার ভেতরে আয়োজনটা থাকবে, প্ল্যানটা থাকবে, কিন্তু তাকে বুঝতে দেওয়া যাবে না। আপনি তো মা, ওর জন্য তো আপনি অনেক স্যাক্রিফাইস করলেন, ও বুঝবে। আশা করি যে একদিন না একদিন বুঝুক যে ওর মা ওর জন্য কিছু করেছে, এটাই। আপনি আপনাকে এটা বিশ্বাস করতে হবে। আমাদের কিন্তু মনের কথাই ব্রেন শুনে, আপনাকে বিশ্বাস করতে হবে ও আপনার সন্তান, ও আপনার কাছে আসবে, আপনার কাছে আপনাকে বুঝবে। এটা আপনাকে ভেতরে যদি আপনি রেখে দেন যে না এটা হবে না, এটা কিন্তু হবে না, কারণ আর কেউ না শুনুক, স্বয়ং সৃষ্টিকর্তা কিন্তু আপনার মনের কথাটা শুনতে পান। সুতরাং আপনি আজকে থেকেই বলুন সব ঠিক হবে। হ্যাঁ, এটুকু ফিল করি আমি যে ও এটুকু বোঝে যে ওর মা অনেক কষ্ট করে, সেই সবই বুঝবে। হ্যাঁ, ও বলে এটা যে না আমার মা অনেক হার্ড ওয়ার্কিং। সেই পাখি, অন্য গল্পে যাব নাকি এই গল্পের রেশ ধরে কিছু বলতে চাও?
না, আমার আমরা মনে অন্য হয় যে- গল্পেই যাই আমার যেটা একটা প্রশ্ন যে এই যে মেয়েদের নারীদের ব্যাপারটাই আসে, এই যে পরীক্ষার ব্যাপারটা, হ্যাঁ, কখনো কি মনে হয়েছে যে অনেক কঠিন পরীক্ষা কিন্তু আমাকে উত্তীর্ণ হতেই হবে, আমার জীবনের তাগিদে হোক, মনের তাগিদে হোক, যে কোনো কিছু? হয়েছে। হ্যাঁ, এই চ্যালেঞ্জগুলো কি? হয়েছে, যেমন আমি যখন আমার ছেলের জন্ম হয়, ওর ওপেন হার্ট সার্জারি করতে হয়েছিল। কতটুকু বয়স ছিল? 3 মাস বয়স ছিল। ওই যে জন্মগত যে একটা হ্যাঁ হ্যাঁ, ধরা পড়ে হার্টে ছিদ্র। তো তখন আমার খুব কঠিন একটা সময় ছিল, কারণ হচ্ছে তখন আমার মানে ওর জন্মের 20 দিন আগে আম্মা মারা গেলেন। তারপরে ওকে নিয়ে আমি ইন্ডিয়াতে গেলাম, ওর ট্রিটমেন্ট হলো, 2বার সার্জারি হলো। মেয়েটাও তো ছোট তখন। মেয়েটাও তখন ছোট। আবার আমি ওকে নিয়ে ইন্ডিয়াতে থাকতেই আমার বাবাও মারা গেলেন 3 মাসের ডিফারেন্সে, এবং আমি বাবা মায়ের খুব অ্যাটাচ ছিলাম। মানে বিশেষ করে আমার মা, আপনি তো জানেন যে মা কিভাবে আমাদের জন্য করেছেন, তো খুব অ্যাটাচ ছিলাম। তো সেই সময়টাকে আমি একটা ট্রমার মধ্যে কিন্তু কাটিয়েছি। সবার ছোট না? না, আমার ছোট একটা বোন আছে। হ্যাঁ, এরপরে আমি যখন আমার বাচ্চাকে নিয়ে দেশে ব্যাক করলাম, ব্যাক করার পরে আমার সমস্তটা সময় কিন্তু আমি ওকেই দিতাম, কারণ ওর তখন খুব টেক কেয়ার দরকার ছিল, যত্নটা ছিল। পাশাপাশি আমার চাকরি। প্রায় 4-5 বছর আমার গানের সাথে কোনো সম্পর্ক ছিল না। মানে ওই কষ্টে আমি কিন্তু আমার গানটাকে ভুলে বাচ্চাকে বেশি সময় দিলাম বা আমার চাকরিটাকে এগিয়ে নিয়ে যাচ্ছিলাম। 5-6 বছর পরে আমি যখন আবার আমার গানের জীবনটাতে ফেরত আসার চেষ্টা করলাম, তখন দেখলাম অনেক কিছু পাল্টে গেছে। কারণ আমার সাথে যারা গান করে তারা সবাই মোটামুটি একটা জায়গায় পৌঁছে গেছে, কিন্তু সেখান থেকে আমি অনেক পিছিয়ে। আর সঙ্গীত তো আসলে সাধনার বিষয়, একদম, যেটা চর্চা না থাকলে অনেকখানি সেটা নষ্ট হয়ে যায়, থাকে না। সেই জায়গাটা থেকে আমার এখনকার শিল্পী জীবনে ফিরে আসাটা আমার জন্য কিন্তু একটা বড় যুদ্ধ ছিল। তখন আমি ভাবতাম যে না, আমাকে যেতেই হবে, ওই জায়গাটাকে আমাকে পৌঁছাতেই হবে, এবং সেজন্য কিন্তু আমি খুব প্রচেষ্টা চালিয়েছি, এখনো আমি খুব চেষ্টা চালাই। কিন্তু আমার এই চেষ্টাটার সাথে আমার আপার কথা মনে হয়, খুব খারাপ লাগছে যে আমার পাশে আমি সবাইকে পেয়েছি, আমার হাজবেন্ড, আমার ভাই বোন, আমার শ্বশুর শাশুড়ি, বন্ধুরা, সবাই মিলে আমাকে এত সুন্দর একটা অ্যাটমসফিয়ার দিয়েছে যে আমার কিন্তু যুদ্ধটা সহজ হয়েছে। যুদ্ধটা তোমাকেই করতে হয়েছে, কিন্তু ঢাল তলোয়ার যা যা এগুলো তুমি ঠিক সময় মতো পেয়েছো। ঠিক সময় মতো পেয়েছি, সেখান থেকে আমাকে কখনো মানে কষ্ট পেতে হয়নি। সেই যুদ্ধটা নিজে। একটু কবিতা আবৃত্তি করতে চেয়েছিলেন, শুনি। হ্যাঁ, আসলে কবিতাটা আমার খুব পছন্দের একটা, কেমন যেন মনে হয় কি আমার ভিতর থেকে আসে এটা। শুরু করো। তো আমি চলে যাই কবিতাতে। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তার কলতানে পলিমাটির সৌরভ ছিল, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, অরণ্য এবং সাপদের কথা বলতেন, পতিত জমি আবাদের কথা বলতেন। তিনি কবি এবং কবিতার কথা বলতেন। জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা, কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা। যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে, যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে, যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কীর্তদাস থেকে যাবে। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। থ্যাংক ইউ। বাহ, অসাধারণ, খুব সুন্দর, খুবই সুন্দর। আসলে আমি যখন একা থাকি, আমি তো সবসময় একা থাকি, দেখা যায় রাতের পর রাত নিজে কাজ করছি,
একলাই। একা থাকারও কিন্তু একটা আনন্দ আছে। আনন্দ আছে, তা যখন খুব একা খারাপ লাগে না, থাকাটাকে যদি আপনি আনন্দ হিসেবে ধরে নেন, আপনার কিন্তু অনেক সৃষ্টি তৈরি হবে, অনেক কিছু। হ্যাঁ, সৃষ্টিটা আর এটাকে আসে যদি তখন- আপনি দুঃখের দিকে নিয়ে যান, এবং আমি যাকে বলবো যে এক ধরনের দুঃখ বিলাসিতা, তখন কিন্তু আপনি দিন না, না, দিন আপনি তো আপসেট দুঃখ হয়ে যাবেন। বিলাসিতা বলবেন না, আপনি হ্যাঁ। নিজেকে ওই একাকিত্বর মধ্যে নিজেকে হ্যাঁ। তৈরি করতে তৈরি শিখবেন। করে- ওটাও আমি যে কিন্তু একটা- বলছি না যে একটা 3 বার space যখন পাচ্ছেন হ্যাঁ, আপনি। যখন আমি করছি, আমি এগোয়ে এসেছি, আমি বেঁচে থাকার যে অবলম্বনগুলি কি কি সেগুলি শিখছি। এই যে তখনই আমি এই যে কবিতা আবৃত্তিটা আমি ক্লাস 7-এ যখন ছিলাম, তখন আমি রেডিওতে আবৃত্তি করেছি বা ইসে করছি, ছেড়ে দিছিলাম সব কিছুই। কিন্তু এই যে যখনই থাকি না, তখন এই আপনি থেকেই আমি একা একাই রাতে খুব জোরে বুঝতে পারছি। আবৃত্তি করি। সেটাই। এটাই হচ্ছে সৃষ্টি। এটা কিন্তু ঠিক। আমার যখন মন খারাপ হয় তখন কিন্তু আমি গান গাই। এটা যে সেটাই, যেটা করে- গানটা কিন্তু একটা দারুণ ব্যাপার। হ্যাঁ, যখন হারমোনিয়ামটা নিয়ে তখন বসে যাই, হ্যাঁ। অনেক গান করি, কিছুক্ষণ পর দেখি মন ভালো হয়ে যায়। হ্যাঁ, গান আবৃত্তি নিজের এগুলো সাথে মন সময় থাকে। কাটানোর আচ্ছা জন্য দুলাইন কিন্তু গান খুব শুনি ভালো। একটু ছোট্ট করে। যারে ছায়া পড়েছে মনেরও আয়নাতে, সে কি তুমি নও, ওগো তুমি নও। হৃদয়ে আমার সুরেরও আবেশ, হৃদয়ে আমার সুরেরও আবেশ ছড়িয়ে দিলে গো। সে কি তুমি নও, ওগো তুমি নও। যারে ছায়া পড়েছে মনেরও আয়নাতে, সে কি তুমি নও, ওগো তুমি নও। তুমি কি গো ছবি হয়ে থাকবে, কখনো কি নাম ধরে ডাকবে। তুমি মোর অন্তর ছুঁয়ে ছুঁয়ে কেন যাও না। যদি ছবি হও, ওগো কথা কও। হৃদয়ে আমার সুরেরও আবেশ, হৃদয়ে আমার সুরেরও আবেশ ছড়িয়ে দিলে গো। সে কি তুমি নও, ওগো তুমি নও। তারপর চোখে চোখে বলিতে কি চাও গো, ভরা জলে ঢেউ কেন দাও গো। মনোজল তুমি মোর, বলো বলো কিছু বলো না। জানি ছবি নও, শুধু ছবি নও। হৃদয়ে আমার সুরেরও আবেশ ছড়িয়ে দিলে গো। সে কি তুমি নও, ওগো তুমি নও। যারে ছায়া পড়েছে মনেরও আয়নাতে, সে কি তুমি নও, ওগো তুমি নও। বাহ, আবার একটু থামতে হচ্ছে, ব্রেকে যাচ্ছি। আসলে জীবন যুদ্ধের গল্পগুলো কিন্তু খুব চুপচাপ থাকে, শব্দ কম থাকে, কিন্তু অনুভূতি অনেক বেশি থাকে। সেই অনুভূতির গল্প শুনবো একটা ছোট্ট বিরতির পরে। থাকুন আমাদের সাথে। ফিরে এলাম একটা ছোট্ট বিরতির পর। এইসব অনুভূতি শুনতে শুনতে রবীন্দ্রনাথের একটা কবিতার কটা লাইন মনে পড়ল। রূপনারায়ণীর কোলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়, সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম। আসলে আমরা কঠিনকে ভালোবেসে জয়ী হই। সেটা নিয়ে আবার চলুক আমাদের আড্ডা। আসলে পাখি, আমরা কি করি? কঠিনকে ভালোবাসি, কঠিনকে ভালোবাসি। কঠিনকে ভালোবেসে আমরা জয়ী হই, এবং আমাদের মনে হয় যুদ্ধ করতে একটু ভালোই লাগে। খুব ভালো লাগে। বলো সেই গল্প। যুদ্ধ সবসময় করছি, করেই যাচ্ছি।
যেমন রিসেন্ট যে এখন যে যুদ্ধটা আমার চলে সেটা 2021 সালে শুরু হয়েছে। আমার শাশুড়ি আমার সাথেই থাকেন, আমি মামুনি ডাকি। উনি ক্যান্সারের পেশেন্ট। প্রথম ধরা পড়লো, এখান থেকে ডাক্তাররা বললেন যে আসলে 4th স্টেজে তার সেরকম কিছু হওয়ার সম্ভাবনা কম। সেই কোভিডের মধ্যে তাকে নিয়ে আমরা সব কিছু বন্ধ, সেই যুদ্ধ করে তাকে নিয়ে আমরা কিন্তু মুম্বাইতে চলে গেলাম। তাকে ওখানে ট্রিটমেন্ট হলো, অপারেশন হলো। মোটামুটি তাকে নিয়ে আসার পরে সেও এক যুদ্ধ। তারপরে তার ইয়ে হলো কেমোথেরাপি, রেডিওথেরাপি, পুরোপুরি সুস্থ হয়ে গেলেন উনি। ঠিক 4 বছর পরে এই গত ডিসেম্বরে তার সেই ক্যান্সার আবার ব্যাক করেছে। আবার সেই একই যুদ্ধ, সেই প্রথমে যেটা করে আবার সেরকম, সেই আবার একই অপারেশন। এবং দুজনেই যেহেতু গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার, ছুটির একটা ব্যাপার আছে, ভাগ করে যাওয়া আসা, সব মিলিয়ে আমার কাছে মনে হয় যে যে কোনো কঠিন পরিস্থিতিতেই আমরা যদি নিজেদের মনকে স্থির রাখি এবং আমরা ভাবি যে সমাধান কোথায়, সমাধানগুলো খুঁজে নিলে কিন্তু আমরা চাইলেই সেই যুদ্ধটাকে জয় করতে পারি এবং খুব বেশি কঠিন না। আল্লাহ যদি সহায় থাকে আর আমরা যদি আমাদের মতো করে চেষ্টা চালিয়ে যাই, চেষ্টা ছাড়া চলবে না। কেউ যদি হাল ছেড়ে দেয় যে না আমি হাল ছেড়ে দিচ্ছি, আমাকে দিয়ে হবে না, এটা কখনো আমি ভাবি নাই বা এখনো ভাবি না। সবসময় মনে করি যে না, যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাব, নিশ্চয়ই সেখানে ভালো কিছু আসবে। একদম সেই মানে এভাবে চলছে আর কি, যুদ্ধ চলছে। হ্যাঁ, চলবে, এটাই চলবে। এপিট ওপিট সব পিটি জীবনের থাকবে। হ্যাঁ, তো এটা নিয়েই জীবন, ওই জন্যই বেঁচে থাকাটাই একটা পরীক্ষা, প্রতিনিয়ত পরীক্ষা। হ্যাঁ, আপনার কাছে যাচ্ছি, বলেন আপনি। আমি আসলে জীবনে প্রতিটা মুহূর্তে পরীক্ষা দিই, তো পরীক্ষাটা আমার কাছে এখন অ্যাজ ইউজুয়াল হয়ে গেছে। হ্যাঁ, মানে সেটা মনে হয় না যে হ্যাঁ পার্ট অফ, এটা আমার মনে হয় যে এটা হচ্ছে আমার পার্ট অফ লাইফ। আমার প্রথম যেটাতে আমি কষ্ট পেয়েছিলাম, প্রথম পরীক্ষা বলবো না, এটা হচ্ছে আমার নারী উদ্যোক্তা লাইফে। এটা ছিল আমি হচ্ছে 24 সালে একটা অ্যাওয়ার্ড পেয়েছিলাম। তো অ্যাওয়ার্ডটা হচ্ছে ওই ইয়ে থেকে, ওমেন্স অ্যাসোসিয়েশন থেকে দিয়েছিলেন আমাকে। তো আমি অ্যাওয়ার্ডটা নিতে আসছি, তার সঙ্গে সম্মাননা দিয়েছিলেন, এটা হচ্ছে উপদেষ্টার হাত থেকে নিয়েছিলাম আমি। তো আমি তখন আসার আগে আমার ভাইকে আমি 1 লাখ টাকা ইন্টারেস্ট এনে দিয়ে আসলাম যে আমার রেস্টুরেন্টটা ওপেন হবে। হ্যাঁ, তো আমি সেটা স্বরাষ্ট্রমন্ত্রী না, উনি হচ্ছে উপদেষ্টা ছিলেন, মহিলা ও শিশু উপদেষ্টা। তো ওনাকে আমি বলেছিলাম যে আমার রেস্টুরেন্টটা ওপেন হবে। তো উনি আমাকে বলছিলেন ঠিক আছে, আমি তোমার রেস্টুরেন্টটা ওপেনিংয়ে যেতে চাই, তোমাকে ইনভাইট করো। তো আমি খুব বড় মুখ নিয়ে বলে এসেছি, এসে আমি দেখি যে আমার ভাই ও নিজেই শুরু করছে, সেখানে আমি নাই, আমার কোনো স্থান নাই। তো যখন এটা দেখছিলাম যে আমি ওকে টাকা দিলাম এনে, তারপরও ভাই আমাকে রাখে নাই, এই জিনিসটা আমাকে অনেক অনেক বেশি কষ্ট দিয়েছিল। ওর পর থেকে আমি আমার কোনো ভাই বোনের কাছ থেকে আর কোনো আশা আসলে আর করি না। কষ্টগুলো আপনি জীবনে বেশি পেয়েছেন, এবং যে কারণে আমি যতটুকু এতক্ষণ গল্প করে আড্ডা দিয়ে যেটুকু বুঝলাম যে যার জন্য বিশ্বাসটা নষ্ট হয়ে গেছে, কাছের মানুষের কাছ থেকে সব কষ্টগুলো, তো কাছের মানুষ বাইরের মানুষ। এই যে নারী উদ্যোক্তা লাইফে আমি যখন এসেছি, তখন দেখা গেছে যে অ্যাজ এ ট্রেনার হিসেবে যখন জয়েন করেছি, তখন দেখা গেছে যে আমি একটা প্রতিষ্ঠানের ট্রেনার, সেখানে আমাদের একটা ইয়ে থাকে যে 24 জনকে কম্পিটেন্ট করাইতে হয়। হ্যাঁ, না হলে আমাদের বিল আটকে যায়, আমাদের অনেক কিছু সমস্যা হয়। তো যাই হোক, প্রথমে যখন যেখানে জয়েন করেছি, তো আমার একটা সুনাম আছে, যেহেতু আমি অর্গানাইজ করি ট্রেনিংয়ের। আমার এর আগেও আমি খুলনার বাইরে যে 5টা ডিস্ট্রিক্টে আমি জাজমেন্টেও গিয়েছিলাম ফুডের, এবং ইন্ডিয়াতে তো বললাম যে আমি ইন্টারন্যাশনাল শেফ অর্গানাইজেশনের সদস্য, সেখানেও গিয়েছি। তো ওইখান থেকে আমার একটা পরিচিতি আছে, যার জন্য দেখা যায় কি সবাই একটু আমার ক্লাসটা করতে চায়। তো যখন শুনে যে সামারিয়া ম্যাম ওই প্রতিষ্ঠানে আছে,
মোটামুটি আলহামদুলিল্লাহ সেখানে লোকজন হয়ে যায়। তো ওটা নতুন প্রতিষ্ঠান ছিল, তো ওইখানে আমি 24 জনকে কম্পিটেন্ট করিয়েছি, কিন্তু যে কোনো কারণে হোক প্রিন্সিপালের আমাকে পছন্দ হয় নাই। তো উনি আমাকে একটু মিসবিহেভ করলেন আমার সঙ্গে। তখন আমি শুধু বললাম কি যে আমি কোথাও মাথা নিচু করে কাজ করি না, আমার একটা সম্মান আছে, আমি নিজে থেকেই জবটা ছেড়ে দিয়ে চলে আসি। হ্যাঁ, তো যাই হোক ওইখানে আমি যে সেকেন্ড ব্যাচটা আমি তখন 1 সপ্তাহ ক্লাস নিয়েছি। আমার প্রত্যেকটা স্টুডেন্ট মানে এত কান্নাকাটি শুরু করছে, আমি বাসা পর্যন্ত চলে আসছে, ম্যাম প্লিজ। ওটাই আপনার পাওয়া, যে এটাই আমার প্রিন্সিপাল পাওয়া। যাই মিসবিহেভ করুক, কিন্তু আপনার জায়গায় আপনি পরিষ্কার ছিলেন, যে ওটাই আমার পাওয়া। ওইটাই একটু সময় নিচ্ছি, জুমের বন্ধুরা কোথায়? আমরা তো অপেক্ষা করছি। আর যেসব নারী বন্ধুরা আমাদের সাথে জুমে যুক্ত হতে চাচ্ছেন, এই টেলিভিশন স্ক্রিনে পাসকোড জুম আইডি দেয়া আছে, আমাদের সাথে যুক্ত হতে পারেন নারী বন্ধুরা। আর জুমের বন্ধুদের জন্য কিন্তু ভীষণ অপেক্ষা করছি, অনেক গল্প আড্ডা জমে আছে, শেষ সময়ে আসলে কিন্তু বেশি গল্প হবে না। আচ্ছা, তো আমার কাছে মনে হলো যে আপনার আসল পুরস্কারটা আপনি পেয়ে গেছেন। একটু গানে যাই। হ্যাঁ, পাখি, গল্প না গান? যা আপনার ইচ্ছে তা। না, একটা ছোট আমার তো শুধু বলি, গানই শুনতে ইচ্ছা করছে একটা আপু। অনুভূতি ছোট জানি, সেটা হচ্ছে যে বেঁচে থাকার জন্য কিছু করা বা চলে আসছে, আর শুধু টিকে থাকা, এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। পার্থক্য আছে। শুধু টিকে টিকে থাকা আর বেঁচে থাকার জন্য কিছু করা, তোমার কাছে কি মনে হয় বিষয়টা? জীবনটা সুন্দর করে বেঁচে থাকার আনন্দ, এবং আমি সব সময় প্রতিটা দিনই বেঁচে থাকার চেষ্টা করি, টিকে থাকা নয়। টিকে তো অনেক কিছু, অনেক অনেক জিনিসই থাকে, আর জীবনটাকে সুন্দর করে নিজের মতো করে আনন্দে নিজেকেও আনন্দ রাখবো, আমার বাইরের পরিবেশটাকেও আনন্দ রাখবো, এই সব কিছু মিলিয়ে যে একা ভালো থাকা বেঁচে যায় না। থাকা। হ্যাঁ, একা ভালো, আমি নিজে যখন আমার পরিবেশের সবাই যখন ভালো থাকবে তখনই কিন্তু আমি আসলে ভালো থাকবো। তো আমার চারিপাশের মানুষগুলো যখন ভালো থাকবে, আমি সবসময় সেটা চেষ্টা করি যে তারাও যেন ভালো থাকে, তারাও যেন আনন্দে থাকে, তার মাঝখান থেকে আমি নিজেও ভালো থাকার চেষ্টা করি। এবং আমার মনে হয় যে সেভাবে বেঁচে থাকতে থাকতেই বোধহয় মানুষ টিকে যায় এক সময় একদম। পরিবেশের সাথে। একটু গান হবে? নিশ্চয়ই হবে। সুমের বন্ধুদের একটু দেখছি, আবার দেখি হারিয়ে যাচ্ছে, ওরা আসলে ওদের সাথে গল্পে চলে যাব। সুরে ও বাণী মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়াছিলে, অনুরাগ কুম কুম দিলে দেহে মনে, বুকে প্রেম কেন নাহি দিলে, আমারে ছুঁইয়াছিলে। বাঁশি বাজাইয়া লুকালে তুমি কোথায়, যে ফুল ফোটালে সে ফুল শুকায়ে যায়, কি যেন হারায়ে প্রাণ করে হায় হায়, কি যে চেয়েছিলে কেন কেড়ে নাহি নিলে, আমারে ছুঁইয়াছিলে। বাহ, একটু জুমের বন্ধুদের সাথে একটু পরিচয় করিয়ে দিই, তারপরে ফিরে এসে আড্ডা হবে। পরম মিষ্টি আপু আছেন, পরমা আপু আছেন, নাহিদা নেলি আপু আছেন, সবাইকে শুভ সন্ধ্যা। আসছি আবার আড্ডায় আপনাদের সাথে। হ্যাঁ, একটা ছোট্ট বিরতির পরে আবার একটা বিরতিতে যাচ্ছি, ফিরে এসে দারুণ একটা আড্ডা হবে জুমের বন্ধুদের সাথে এবং স্টুডিওর বন্ধুদের সাথে। থাকুন আমাদের সাথে। সবাই খুব জোরে বাঁচে না, কেউ কেউ নিঃশব্দে টিকে থাকে। সেই নিঃশব্দে টিকে থাকাটাও কম সহজ নয়, অনেক কঠিন।
টিকে থাকাটাই জীবনের আসলেই কঠিন পরীক্ষা। তারপরও মানুষ বাঁচার স্বাদ খুঁজে নিতে চায়, বাঁচার স্বাদ পেতে চায় এবং মানুষ বাঁচতে চায়। যাচ্ছি আবার আড্ডায়, এবার জুমের বন্ধুদের সাথে দারুণ আড্ডা হবে। পরমা আপা শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ শুনতে। আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, খুব ভালো আছি। আপনি হ্যাঁ, ভালো আছেন নিশ্চয়ই? ভালো আছেন নিশ্চয়ই, আশা করব ভালো থাকবেন। আমি কথা বলার আগে একটু কথা বলে নিই। আজকে যে অতিথি দুইজন আসছেন, আমি তাদের গান এবং কবিতা আবৃত্তি এত মুগ্ধ হয়েছি, এত মানে ইমপ্রেস করছে আমাকে হৃদয়ে। আমি কিভাবে আছি আমি বলতে পারি না, এত দারুণ লাগছে, মানে দারুণ লাগছে। আপুরা আরো অনেকক্ষণ থাকুক, আমাদের অতিথিরা আরো প্রোডিউসারকে অনেকক্ষণ বলতে থাকুক, হবে আরো আমরা 1 আরো ঘন্টা সময় বাড়াতে। হ্যাঁ, অতিথিদের আমার সালাম এবং অভিনন্দন। ধন্যবাদ, তো ওদের তরফ যাই থেকে হোক, আপনাকে টিকে আমি থাকা তো ধন্যবাদ সবারই, জানাচ্ছি। হ্যাঁ টিকে থাকা তো থাকতেই হবে। টিকে না থাকলে এত এই জীবন পেরিয়ে আসছি শুধু লড়াই করেই বেঁচে আছি, এখনো লড়াই করতেছি, এখনো বেঁচে আছি। সেই গল্প যদি বলি তাহলে সময় লাগবে, বলবো কখনো কখনো অল্প স্বল্প, এটাই কথা। আর কি বলবো, সেই। সবাইকে তো বলতে হবে একটু, এই জন্য আমি অবশ্যই থেমে গেলাম। জানতে হবে, আমাদেরকে শিখতে হবে। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। মিষ্টি আপু শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা। নিশ্চয়ই ওয়ালাইকুম ভালো আসসালাম। আছেন। একদম, বলুন আজকের বিষয়টা নিয়ে। টিকে থাকার লড়াই আপু, আমরা সবাই লড়াই করেই বেঁচে আছি। এই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত লড়াই করতেই হবে। তারপরেও তো আমার প্রিয় কবি, জাতীয় কবি কাজী নজরুলের 2 দিন পরে জন্মবার্ষিকী, আমি তাকে একটু শ্রদ্ধা জানাতে চাই। জানাবো আপু? অবশ্যই অবশ্যই। তা আমার প্রিয় কবি, আমার প্রাণের কবি নজরুলের কে উৎসর্গ করলাম। সে চলে গেছে বলে কি গো, স্মৃতিও তারে যায় ভোলা, তারে স্মৃতিও তারে যায় ভোলা। আজ মনে হলে তার কথায়, আজ মনে হলে তার কথায়, আজ মর্মে যে মরে দে দোলায়, আজ মর্মে যে মরে দে দোলা। সে চলে গেছে বাহ, দারুণ দারুণ। বলে। হ্যাঁ হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে, ধন্যবাদ। নাহিদা নেলি আপা। আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা ওয়ালাইকুম সবাইকে। আসসালাম, শুভ সন্ধ্যা। বলুন মনের অনুভূতি। আসলে আমরা তো সবাই আসলে বেঁচে থাকার জন্যই এবং টিকে থাকার জন্য কিন্তু লড়াইটা করেই যাচ্ছি, এবং এক একজনের টিকে থাকার লড়াই কিন্তু এক এক রকম। সেই তো তবুও আমরা কিন্তু লড়াই করেই যাই টিকে থাকার জন্য। তো এটা আমাদের আজীবন, যতদিন বেঁচে আছি ততদিন চলতেই হবে এবং চালিয়ে যাব। তো আমরা টিকে আছি এই লড়াই করে। তো সামনে আমাদের লড়াই আরো হয়তো করতে হবে, লড়াইটা করতে করতে হয়তো আমাদের জীবনটা শেষ হবে, এইভাবেই আমরা চলে যাবো আমাদের জীবন। অনেক অনেক ধন্যবাদ। নার্গিস আপা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ওয়ালাইকুম সবার আসসালাম। টিকে থাকা, সব কিছু থাকা, সুন্দর হোক, সার্থক হোক, জীবন পরিপূর্ণ হোক। আমরা সবাই সবাইকে ভালোবাসি, সবার জন্য দোয়া, শুভকামনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো থাকবেন, এভাবেই টিকে থাকুন সুন্দরভাবে, সুন্দর জীবন নিয়ে। আবার কথা হবে, আড্ডা হবে। আপনাকে বলছি, আমরা একেবারেই শেষ দিকে চলে আসছি। আপনার জীবনের যা যুদ্ধ শুনলাম, এত সহজ পথ না, এখনো কঠিন পথই পার হচ্ছেন, কিন্তু আপনি একটা সুন্দর জায়গা করে নিয়েছেন। এটাই হচ্ছে আপনার যে টিকে থাকার যে পরীক্ষা, যুদ্ধ, সেটা একটা বড় প্রমাণ। সেজন্য আপনাকে সত্যি স্যালুট। তো এখন আপনি কিছু একটা বলেন। আমি অ্যাকচুয়ালি সবার উদ্দেশ্যে আমি যেটা আমি বলতে এটুকু চাই, শুনতে চাবো যে জীবনে কিছু কঠিন ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন। হ্যাঁ, সেটাও অবশ্যই একটু আমার আপনাকে ভুল বলতে সিদ্ধান্ত হবে। কিছু তো ছিলই। সেই জন্য আমি সবাইকে বলবো যে আপনারা আমার মতো ভুল করবেন না। জীবনে টিকে থাকতে হবে, যুদ্ধ করেই থাকতে হবে, এবং নিজেকে নিজেই শক্তি হিসেবে রূপান্তরিত করেন। আপনি আপনার শক্তি। ধন্যবাদ। পাখি, ছোট করে কিছু বলো, তারপর আমি বিদায় নেব।
তারপর তোমার গান আমার শুনতে ওনার শুনতে। শেষ কথাটা খুব ভালো লাগলো, যে নিজেই নিজের শক্তি। একদম সত্যি আমরা মেয়েরা প্রতিদিন সকাল থেকে শুরু হয় আমাদের যুদ্ধ, রাতে বিছানায় যাওয়া অবধি যুদ্ধ চলতে থাকে। হ্যাঁ, সেই যুদ্ধটা কখনো কর্মস্থলে যাওয়ার জন্য, কখনো বাচ্চাকে রেডি করার জন্য, কখনো সাংসারিক প্রয়োজন, ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়, ছোট ছোট হেল্পিং হ্যান্ড আসলো না। হেল্পিং হ্যান্ড আসলো না, একদিন খুব প্রয়োজন। হ্যাঁ, কিন্তু দেখা গেল যে আজকেই আসেনি, তখন কিন্তু আমাকে তো করেই যেতে হবে। হ্যাঁ, দায়িত্বগুলো তো আমি ফেলে যেতে পারবো না। বড় একটা কাজে যাচ্ছি, কেউ অসুস্থ হয়ে কেউ পড়লো। অসুস্থ হয়ে পড়লো, সবকিছু কিছু মিলে আমাদের হাতে নাই, কিন্তু হাতে সবকিছু। নাই, সবকিছু হাতে থাকে না। কিন্তু আমার যেটা মনে হয় যে সবসময় আমরা আমাদের সমস্যাগুলোকে সহজ করে নিয়ে আমরা সেটা সমাধান যদি করার জন্য এগিয়ে যাই সাহস নিয়ে, তাহলে অবশ্যই আমাদের যুদ্ধটায় আমরা জয়ী হব। একদম। তাহলে আমি বিদায় নিয়ে আসি, গান শুনতে শুনতে বাড়ি ফিরে যাব। আসলে যারা সকাল থেকে একটা নতুন জীবন পাওয়ার জন্য যুদ্ধ শুরু করে এবং যুদ্ধের মধ্যে তাদের জীবন চলে যায়, তারপরে জীবনের স্বপ্ন দেখে, তাদেরকে অনেক শ্রদ্ধা। তবে একটা সুন্দর জীবন পাওয়া খুব সহজ না, যুদ্ধ করেই যেতে হয়। যুদ্ধ করব, সুন্দর জীবন পাবো, জয়ী হব, সবাইকে নিয়ে ভালোবাসা নিয়ে ভালোভাবে বাঁচব, এটাই আশা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আমরা পাখির গান শুনতে শুনতে বাড়ি ফিরে যাব। আবার আড্ডায় দেখা হবে সামনের। ধন্যবাদ আপা, খুব ভালো লাগলো। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। কোন রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। আমলকি পিয়ালের কুঞ্জে কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে। আমলকি পিয়ালের কুঞ্জে কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে। বুঝি সেই সুরে আমারে ভরালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। বাতাসের কথা সে তো কথা নয়, রূপ কথা ঝরে তার বাঁশিতে। আমাদের মুখে কোনো কথা নেই, শুধু